প্রতিদিনের মতো আজ চৌধুরী ভিলায় রমরম নেই, বরং ভীষণ শান্ত হয়ে আছে। বাড়ির ৩ কর্তা চুপচাপ বসে আছে ডাইনিং টেবিলে। এই পরিবারের একটা বিশেষ নির্দেশ আছে, তা হলো যে যেখানেই থাকুক খাবার সবাই সবসময় একসাথেই খাবে। আজকাল তো যৌথ পরিবার দেখাই যায় না, তবে চৌধুরী ভিলা সেটা ধরে। শত বাধা বিপদ মোকাবেলা করেও একসাথে রয়েছে। সবার মুখে যখন থমথম হয়ে রয়েছে, ঠিক তখনই আলোর নজর যায় সিঁড়ির দিকে। আলো একটু উচ্চস্বরেই বলে, ওই তো ছোট আপু আসছে, বড় আম্মু নিয়ে আসছে। সবাই সিঁড়ির দিকে তাকায়। মালিনী বেগম পিউকে নিয়ে এসে সামনে দাঁড়ায়। মোস্তফা চৌধুরী তাদের দিকে তাকিয়ে বলে, আমার ছোট মাকে আমার সাথে বসাও। মালিনী বেগম চেয়ার টেনে তার পাশে বসিয়ে দেয়। পিউ বসতে নেহাল চৌধুরী চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। তার উঠে দাঁড়ানোতেই সবাই তার দিকে অবাক হয়ে তাকায়। মোস্তফা চৌধুরী গম্ভীর গলায় বলে, নেহা, উঠছিস কেন? নেহাল চৌধুরী মুখটা কঠিন করে বলে, এই মেয়ে এখানে বসে খাবার খেলে আমি খাবো না, তাই উঠে যাচ্ছি। তার কথা শুনে পিউ আহত চোখে তার দিকে তাকায়। মনে মনে ভাবে, বাবারা বুঝি এমন হয়? এমন করে কেউ তার মেয়েকে বলতে পারে? তার ভাবনার মধ্যে মোস্তফা চৌধুরী রেগে বললেন, এই মেয়ে কাকে বলছিস? তোর মেয়ে হয়। কেমন বাবা তুই, যে নিজের মেয়েকে এমন অবস্থা, তাকে এমন কঠিন কথা বলেছিস? নেহাল চৌধুরী নিজেও রেগে গেল। রাগে কণ্ঠে বললেন, নিশ্চয় ও দোষ ছিল, তাই ওর স্বামী ওকে ছেড়ে দিয়েছে। এখানে অস্বাভাবিক কি বললাম আমি? আর আমার মন্দ কপাল যে ওকে আমার মেয়ে হিসেবে পেয়েছি। যে জন্মের পর নিজের মাকে মেরে ফেলে, তাহলে ভাবো কতটা অপয়া এই মেয়ে। তাকে আমার মেয়ে বলতে তো বাধবেই। সবাই অবাক হয়ে তার দিকে তাকায়। এত নিষ্ঠুর কথা কেউ কি করে বলতে পারে? পিউয়ের চোখে দুটো ছলছল করছে, যেন যে কোনো মুহূর্তে চোখ থেকে বারিধারা বইছে। মন খারাপ করে উঠে দাঁড়ায় সে। কাপা কণ্ঠে বলে, পড়ো আব্বু, আমি পরে খাবো, তোমরা খাও। তাছাড়া আমার ক্ষুধা নেই। এই বলে পিউ চলে যাবে, সেই সময় নীল ওর হাত ধরে ফেলে আর বলে, দোষ যখন কেউ করে তখন তার চোখে বলে দেয় সে ভুল করেছে, কিন্তু তুই তো কোনো দোষ করিস নাই। তাহলে তোর চোখে কেন পানি? কেন পানি? চোখের পানি তার জন্যই ফেলবি যে তোর চোখের পানি মূল্য দিতে পারবে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে নীলের দিকে। এই প্রথম সে পিউয়ের হয়ে কথা বলেছে। মোস্তফা চৌধুরী নিজেও সম্মত হয়ে বলল, একদম ঠিক কথা বলছে নীল। নিজেকে দুর্বল তুমি যত ভাববে, মানুষ তোমাকে ঠিক তখনই নিঃশেষ করে দিতে চাইবে। একটা কথা মনে রেখো, নিজের দুর্বলতা কাউকে দেখাবে না, তাহলে মনে করবে পৃথিবীতে তোমার অস্তিত্ব খুবই নগণ্য। পিউ মাথা নিচু করে নিল। তার বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু এই কষ্টের মধ্যেও পিউ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে এই জন্য যে আল্লাহ তাকে সবচেয়ে সুন্দর একটা পরিবার দিয়েছে। তার ভাবনার মধ্যে নেহাল চৌধুরী আবারও নিজের হুঙ্কার ছাড়ল। তেজি কণ্ঠে বলল, ও কি দোষ করবে? ওর জন্ম নেওয়াটাই তো একটা দোষের। পিউ যেন এবার তার আর চোখের পানি বাধা মানল না। চিৎকার করে কান্না করতে শুরু করলো। হঠাৎ এমন কান্নায় সবাই ভরকে গেল। পিউ তার বাবার দিকে চেয়ে ফুঁপিয়ে বলে উঠল, ও আব্বু, তুমি আমাকে এত ঘৃণা করো কেন করো? সবার আব্বুই তো সবাইকে কত ভালোবাসে। তুমি তো ভাইয়াকেও ভালোবাসো, তাহলে আমাকে কেন ভালোবাসো না? আমি কি এত খারাপ আব্বু? আমাকে কি ভালোবাসা যায় না জানো আব্বু?
আবির না বলেছে আমার মতো মেয়ের সাথে সংসার করা যায় না। আমি তো আবিরকে ভালোবেসে সংসার করতে চেয়েছিলাম। আমি নিজের একটা সংসার চেয়েছিলাম, কিন্তু আবির আমাকে তা দিল না। জানো আব্বু, আবির আমার বুকে লাথি দিয়েছে। আমি তাকে জড়িয়ে ধরেছিলাম বলে সবাই অবাক চোখে তাকিয়ে রয় পিউয়ের দিকে। মেয়েটা এতটাই কষ্ট নিয়ে 3টা বছর কিভাবে কাটালো, সবাই স্তব্ধ হয়ে গেছে তার আর্তনাদ শুনে। পিউ কান্না করতে করতে আবারও বলল, আব্বু জানো, আমি যদি আবিরের ঘরে যেতাম তাহলে আবির আমাকে বেহায়া বলতো। আমাকে বলতো আমি নাকি চাহিদা মেটাতে এসেছি। জানো আব্বু, আমার বুক ফেটে কান্না আসতো, কিন্তু কাঁদতে পারতাম না। আমি তো বেহায়া, তাই তার সংসারে পড়েছিলাম খড়কুটোর মতো। আমি তো নিজের পছন্দ বিয়েটা করিনি, তোমরাই দিয়েছিলে বিয়েটা। পিউ হঠাৎ করেই হুড় হুড় করে হাসতে লাগলো। হাসতে হাসতে বলল, সবচেয়ে দুঃখের বিষয় কি জানো, যে ভুল আমি করেছি সেই ভুলের বোঝা কাঁধে বয়ে বয়ে বেড়ানো। আমি দোষী। তুমি ঠিকই বলেছ আব্বু, আমি দোষী। আচ্ছা, আমি কি নিজের ইচ্ছে জন্ম নিয়েছি? ও আব্বু, আব্বু, আব্বু গো, আমার এত দোষ নিয়ে বেঁচে থাকতে বড় কষ্ট হয়। তুমি না হয় তোমার জীবনে এত অকলাঙ্কাঙ্ক্ষিত ভুল মনে করে আমাকে মেরে ফেলো। সবাই আতর্কে ওঠে তার কথায়। মেয়েটা কি পাগল হয়ে গেল? কান্না করতে করতে পিউ হঠাৎ রক্ত বমি করে ওঠে। সবাই ভয় পেয়ে যায়। পরশ দৌড়ে গিয়ে বোনকে বুকের সাথে জড়িয়ে ধরে, নীরব অশ্রু বিসর্জন দিয়ে বলে, কেউ তোকে ভালো না বাসলেও তোর ভাইয়া তোকে ভালোবাসে। তুই কারো জন্য না বাঁচলেও তোর ভাইয়ের জন্য বাঁচবি। ভাই তোকে ভীষণ ভালোবাসে সোনা। পরশ তাড়াতাড়ি ওকে ঘরে নিয়ে চলল। পিউ আধো আধো চোখ দেখতে পেল ভাইয়ের অশ্রুজলের মুখটা। বুকের ভেতর চিনচিনে ব্যথা অনুভব হলো। মলিন মুখে এক টুকরা হাসি খেলে গেল তার। নিজের ঘরে নেহাল চৌধুরীর হাতে স্ত্রী নূরজাহান চৌধুরীর ছবি নিয়ে স্তব্ধ হয়ে বসে আছে। মেয়েটা তার নিজের যতই কঠিন বাক্য প্রয়োগ করুক, তবুও মেয়েটাকে ঘৃণা করতে পারে না। তবুও মনের কোথাও গিয়ে নিজের স্ত্রীর হত্যাকারী মনে হয় তার। নেহাল চৌধুরী নূরজাহান চৌধুরীর ছবির দিকে তাকিয়ে নিজের অতীতে ডুবে দিল। নেহাল চৌধুরী আর নূরজাহান চৌধুরীর প্রেমের বিয়ে ছিল। নেহাল চৌধুরী তার স্ত্রীকে খুব ভালোবাসতেন। প্রশ্নের জন্মের সময় নূরজাহান চৌধুরীর শরীর বেশ খারাপ হয়। ডাক্তার বলে দিয়েছিল সে আর যেন কোনো সন্তান না নেয়। তাহলে তার শরীরের অবস্থা কেমন হবে তা বলা যায় না। তখন তাদের বিয়ের 8 বছর চলেছে। পরশ তখন তার বছরের বাচ্চা। নূরজাহান বেগম নেহাল চৌধুরীকে তার দ্বিতীয়বার মা হবার সংবাদ দেয়। এতে নেহাল চৌধুরী যে অখুশি তা নয়, কিন্তু নূরজাহান চৌধুরীর শরীরের কথা ভেবে বাচ্চাটা নষ্ট করে দিতে বলে। কিন্তু নূরজাহান বেগম তা করবেন না। তার কথা, সন্তান আল্লাহর দান। একটা প্রাণ মেরে ফেলার মতো অধিকার আমাদের মানুষের নেই। কিন্তু নেহাল চৌধুরী তা মানতে নারাজ। এই নিয়ে দুইজনের মাঝে বেশ কথা কাটাকাটি হয়। একজন স্বামী নিজ স্ত্রীকে হারাতে চায় না, আর একজন মা নিজ সন্তানকেও মেরে ফেলতে চায় না। তাদের এই বিষয়টি নিয়ে কেটে যায় 9 মাস। নূরজাহান বেগমের প্রসব বেদনা ওঠে, আর সেই দিন ছিল নেহাল চৌধুরীর সবচেয়ে বেদনায়ক রাত। পিয়ের জন্ম সময় নূরজাহান বেগম মারা যায়। মারা যাবার আগে তার জায়েদের হাতে নিজের মেয়ের দায়িত্ব তুলে দিয়ে যায়। নূরজাহান বেগমের মৃত্যুর কোনোভাবেই নেহাল চৌধুরী মেনে নিতে পারেননি। তাই সন্তানের মুখ না দেখেই পাড়ি জমালো লন্ডনে। সেখানে থেকে 12 বছর কাটিয়ে আসে। পিউ তখন অবধারিত তার বাবার মুখ দেখেনি। তার সব যত্ন নেওয়ার অবধার পূরণ করত তার বড় আব্বু আর মেজো আব্বু।
ভাইয়ের কাছে ছিল তার যত বায়না। 13 বছর বয়সে ছোট পিউ জানতে পারে তার বাবা আসল সত্য এর ঘৃণার করার কারণ। সেই দিন থেকেই বিষয়ে উঠে তার জীবন। হেলাল চৌধুরীর মনে পড়ে আজও সেই রাতের কথা যখন ছোট পিউ 6 বছরে ছিল। সেই দিন রাতে সবাই ঘুমিয়ে গেলেও মেঝেতে ঘুমে ভেঙে যায় পিউয়ের। তখন একবার দেশে আসছিল নেহাল চৌধুরী। অন্ধকারে ছোট পিউ নিজের বাবার অবয়ব দেখে ভয় পেয়েছিল খুব। সেই দিন প্রথমবার ছোট পিউ তার বাবাকে বাবা বলে ডাক দিয়েছিল। তখন নেহাল চৌধুরী রেগে গিয়ে বলেছিল, তুই তোর মাকে খেয়েছিস, এখন আমাকে বাপ বলে ডেকে খেয়ে ফেলতে চাইছিস? ছোট পিউ বোঝেনি বাবার কথা, শুধু একটু বুঝতে পেরেছিল বাবা তার উপরে রেগে আছে। নেহাল সাহেব ঘর থেকে বেরিয়ে গিয়েছিল আবার। কী কারণে ফিরে এসে দেখতে পায় বারান্দার দরজা খোলা। কৌতূহল মেটাতে না পেরে সামনে এগিয়ে যায়। গিয়ে দেখে পিউ ঝুলন্ত দোলনায় বসে আকাশের দিকে চেয়ে থেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে আর ছোট কণ্ঠস্বরে বলছে, আম্মু তোমাকে কি পিউ খেয়ে ফেলেছে? আমি পেটের ভিতর কোথায় আছো আম্মু? সবার আম্মু আছে, আমার নেই কেন? আমি কি তোমাকে সত্যি খেয়ে ফেলেছি? আমি তোমাকে কিভাবে খেয়েছি? তোমার কি খুব লেগেছিল আম্মু? পিউ কি খুব পচা কাজ করেছিল আম্মু? আব্বু বলেছে পিউ তোমাকে খেয়ে ফেলেছে। পিউ খুব পচা আম্মু, পিউ আর তোমাকে খাবে না। তাহলে তুমি ফেরত আসবে আম্মু? ছোট পিউ কি আর বুঝেছিল এই খাওয়া সেই খাওয়া নয়? নেহাল চৌধুরী সেই দিন নিজের বিবেকের কাছে নত হয়ে পড়েছিল। তারপর সে যে বাড়ি ছেড়েছিল আর আসেনি। এরপর পিউয়ের 13 বছর বয়সে এসেছিল, আর যায়নি। তবে প্রতিদিন মেয়েটাকে কথা শুনতে হতো, তার জন্য তার মা মারা গেছে। নেহাল চৌধুরী নিজের অতীত থেকে বের হয়ে আসেন। যতই মেয়েকে খারাপ কথা বলুক, তবুও মেয়ের এই করুণ পরিণতি মানতে পারছে না তিনি। ডাক্তার দেখে গেছে পিউকে অতিরিক্ত মানসিক চাপের কারণে এমন হয়েছে। ঘুমের ইঞ্জেকশন দিয়েছে, এখন আর খারাপ লাগবে না। সবাই রুম থেকে বেরিয়ে যায় তাকে একা রেখে। শুধুমাত্র দাঁড়িয়ে থাকে নীল, যে অনুভূতিহীন চোখে চেয়ে আছে পিউয়ের দিকে। পিউকে খুব মনোযোগ দিয়ে দেখছে, তার দেখাটা যেন একজনের সহ্য হলো না। নীলের হাত ধরে তাকে বাইরে টেনে নিয়ে এলো। নীল চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। আলেয়া রাগী কণ্ঠে বলল, তুমি কেন ওই মেয়ের দিকে তাকিয়ে আছো? ভুলে যেও না তুমি আমার হবু হাজবেন্ড। আমার পরীক্ষার পর আমাদের বিয়ে। নীল ঠোঁট কামড়ে হাসল। চাপা কণ্ঠে বলল, ডু ইউ নো আই রিয়েলি লাভ টু সি ইয়োর অ্যাংরি ফেস। আলেয়া লজ্জায় মাথা নিচু করে নিল। নীল তাকে আর একটু লজ্জা দিতে বলল, বিয়ের পর এই লজ্জা আমি এক রাতে শেষ করব। আলেয়া নীলের হাত চিমটি কেটে বলল, মুখের লাগাম টানো। দিন দিন অসভ্য হয়ে যাচ্ছ। দুজনে একে অপরের মুখের দিকে চেয়ে থেকে হেসে উঠল। ধরণীতে কোন প্রণালী ছায়া নেই, হয়তো নিশাচর কিছু পাখি ছাড়া। নিস্তব্ধতা রাজনীতিতে চৌধুরী ভিলায় জেগে আছে একটা প্রাণ, যার জীবনের মূল্য খুব নগণ্য। বারান্দায় গিটার হাতে ঝুলন্ত দেওয়ালে বসে আছে পিউ। পিউ রাতের আকাশের দিকে চেয়ে দেখল, মনে মনে তাচ্ছিল্য করে বলল, সবাই বলে চাঁদও নাকি একা, কই তার পাশে তার আলো হয়ে তো তারাগুলো জ্বলজ্বল করছে, কিন্তু আমার পাশে তো কেউ নেই। পিউ নিজেই নিজের মনকে ধমকে বলে উঠল, তুই একটা অপায়া পিউ, তোর পাশে কে থাকবে? আল্লাহ যে তোকে একটা জীবন দিয়েছে তার জন্য শুকরিয়া।
পিউ নিজের পাশের দেওয়ালে ঠেকানো গিটারের দিকে চাইলো এক পলক। গিটারটা হাতে তুলে নিয়ে হাসলো খানিকটা। এই গিটার তার খুব প্রিয়, এটা তার মায়ের গিটার। পিউ গিটারটা হাতে তুলে একটা চুমু খেলো। এত মামা গন্ধ পায় পিউ। মায়ের কোনো কিছু তার কাছে নেই, শুধু এই গিটারটা আর তার মায়ের বিয়ের শাড়ি ব্যতীত। পিউ নিজের সামনে সব ভাবনা দূর করে ঠেলে দিয়ে বিঘ্নিন্ন মনে গিটারের টুংটাং শব্দ তুলল। সেই তালে তালে গেয়ে উঠল, হয়তো কোনো দিন তুই চাইবি আমাকে, সেই দিন তুই অন্য কারো, আমি আকাশে তারার মতো জ্বলবো না হয় জোনাকি, তবুও ওরে তোর মতো হারায় দে না ফাঁকি। একদিনও কি ভালোবাসা ছিল না যে মনে, দারুণ খেয়াল খেয়ে গেলি আমার গোপনে। গিটারের শেষ সুর তুলে থামায় পিউ। হঠাৎ গানের শব্দ পেয়ে নীল এগিয়ে এসে দাঁড়িয়ে ছিল নিজ ঘরের বারান্দায়। পিউয়ের গান শুনে থামিয়ে দাঁড়িয়েছে। বারবারই মেয়েটার গানের গলা দারুণ, কিন্তু এত রাতে গান শুনে আর এমন ধরনের গান শুনে সে একটু বিভ্রান্ত। তার ঘরের বারান্দা দিয়ে পিউয়ের ঘরের বারান্দা যায়। পিউকে অমন বিরস মুখে বসে থাকতে দেখে সে একটু থমকে গেছে। এত নিদ্রানুন কষ্ট নিয়ে গান গাইছে মেয়েটা। এসব ভাবনার মধ্যেই তার ফোনে কল এলো। ভাবনা থেকে বের হয়ে কল রিসিভ করতে ওপাশ থেকে ভেসে এলো এক আর্তনাদ। পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। চলবে।